নিস্তব্ধ রাত্রি, আশেপাশে মানুষের ছায়াও দেখা যায় না। চারপাশ থেকে ঝিঝি পোকা ডেকে চলেছে অনবরত। ঘুটঘুটে অন্ধকারের মাঝে চিকন একটা চাঁদ আলো ছড়াচ্ছে। তের পুরো গা থেকে কেরোসিনের গন্ধ আসছে। একবার নিজের ভেজা গায়ের দিকে তাকে শান্ত দৃষ্টিতে সামনে তাকাইতে, নিজের থেকে কিছুটা দূরে রোজ আর মিনহুকে বাধা অবস্থায় দেখে বাকরুদ্ধ হয়ে যায়। কোনো দিকে না তাকে আগে ছুটে যেতে নেয় তার মামা মামির কাছে। পেছন থেকে হাতে টান পড়তে আর এগোনো হয় না তের। হাতের দিকে তাকিয়ে দেখে নামজুন তার হাত ধরে আছে। তের জল শক্ত হলো। সামান্য ভয় ভীতি মনে না রেখে জোর গলায় বলে, হাত ছাড়ুন। নামজুন কুটিল হাসি হাসে। এক হাতে গাল চুলকে অন্য হাতে শক্ত করে তের হাত চেপে ধরে বলে, এত সহজে তো ছাড়বো না বড় বউ। এত কিছুর পর তোমাকে হাতের কাছে পেয়েছি, এত সহজে ছেড়ে দিলে হবে? তে তীক্ষ্ণ দৃষ্টিতে নিজের ধরে রাখা হাতের দিকে তাকায়। হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, হাত ছাড়েন। আমার মামা মামিকে এখানে বেঁধে রেখেছেন কেন? আপনার শত্রুতা না হয় আমার সাথে, ওদের সাথে তো না। তাহলে আটকে রেখেছেন কেন ওদের? নামজুন তখন বলো, ওদের না আটকালে তোমাকে আটকাতাম কেমনে? তুমি যে একা সব করতে পারছো না, এটা তো আমি টের পেয়ে গিয়েছিলাম অনেক আগেই। কিন্তু নিজের পরিবারের বিরুদ্ধে আমারই বড় পুত্র এসব করছে, এটা ধরতে পারি নাই। যখন ধরতে পেরেছি ততক্ষণে তুমি আর জাঙ্কুক মিলে আমার ছেলে আমার ভাইকে মেরে ফেলেছ। এখন তোমার ছাড় নেই। আজ তোমার শিরা অপশিরা থেকে রক্ত শুষে নিয়ে তবেই ক্ষান্ত হব। রাগে নামজুনের জল শক্ত হয়। তে কিছু বুঝে ওঠার আগেই রাগে উন্মাদ হওয়া নামজুন সমস্ত শক্তি প্রয়োগ করে তেকে কষে একটা থাপ্পড় মারে। তে দুপা পিছিয়ে যায়, ঠোঁটের ফিনকি বেয়ে রক্ত গড়াতে থাকে। থাপ্পড়টা এতটাই জোরে পড়েছে যে মাথার মধ্যে একটা সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। গালে জ্বালা করে রীতিমতো। মিনিট খানেকের মতো লাগে থাপ্পড়ের ধাক্কাটা সামলাতে। তে ব্যথাতুর দৃষ্টিতে নামজনের দিকে তাকানোর আগে নামজন তের চুলের গোছা টেনে ধরে। এক হাতে পেঁচিয়ে নিয়ে শক্ত করে ধরে থাকে। তে ব্যথায় আর্তনাদ করে ওঠে। মিনহু আর রোজ চেঁচাতে থাকে, বারবার বলতে থাকে তেকে ছেড়ে দিতে, কিন্তু পাষাণ নামজন সেদিকে কানে দিল না। আরও শক্ত করে তের চুল ধরে দাঁতের দাঁত চেপে বলে, খুব সাহস তোর তাই না? অনেক বড় কলিজা। এখন তোকে কে বাঁচাবে? তোর জাঙ্কুকও আমার সাথে করা বিশ্বাসঘাতকতার শাস্তি পাচ্ছে। এতক্ষণে না মরলেও কিছুক্ষণের মধ্যেই মরে যাবে। সবগুলোকে আমি পুড়িয়ে মারব। এতক্ষণে তে মুখ খোলে, ব্যথাটুকু দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়ে শক্ত কণ্ঠে বলে, পেছন থেকে আঘাত করে নিজেকে বীর পুরুষ ভাবাটা বোকামো। জীবন নামজুন, কার শাস্তি কে পাবে আর কে কাকে পুড়িয়ে মারবে তা তো শুধু সময়ের দেখা। এরকম বিপদের মুহূর্তেও তের তেজ সাহস দেখে যেমন অবাক হয়, তেমনই রাগে ফেটে পড়ে নামজুন। তের চুল ছেড়ে দিয়ে ধাক্কা দেয় তেকে। অনাকাঙ্ক্ষিতভাবে তে নিজের কোমরে রাখা ছোট্ট ছুরি চেপে ধরে নামজনের গলায়। আকস্মিক ঘটনায় নামজন চমকালেও একটা টু শব্দও করে না, বরং তেকে ভয় পাওয়ানোর জন্য নিজে হাসে। তে নামজনকে ভয় পেতে না দেখে সত্যি খানিকটা চমকায়। তার কিছু বুঝে ওঠার আগেই কতগুলো লোকজন তেকে ঘিরে ধরে। তে অবাক হয়, হঠাৎ করে এতগুলো লোকের মুখোমুখি হয়ে ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করে। তে এতগুলো লোকের সাথে সে কিভাবে পেরে উঠবে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে নিজের মনকে শান্ত করার চেষ্টা করে। তে সাথে সাথে নামজন তার হাত থেকে ছুরি ফেলে দিয়ে হাত শক্ত করে চেপে ধরে তের। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে তে বুঝতেই পারে না। নামজন হাত মুচড়ে ধরে দাঁতের দাঁত চেপে বলে, তোর কলিজাটা একটু বেশি বড়, আমাকে মরার চেষ্টা? নামজন তের হাত এমনভাবে ধরে রেখেছে যেন হাতটা এখনই ভেঙে যাবে। ব্যথায় চোখ মুখ নীল বর্ণ ধারণ করে তের, তবুও তে মুখ দিয়ে কোনো শব্দ বের করে না, দাঁতের দাঁত চেপে থাকে। এর মাঝেই একটা ছুরি লাগে এক বুক বরাবর। নামজন সহ সবাই চমকায়। লোকটির চোখ মুখ উল্টে যায়, ক্ষতস্থান থেকে অনবরত রক্ত বের হতে থাকে। নামজন আটকে ওঠে, তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশে চোখ বুলিও কাউকে চোখে পড়ে না। একবার তের দিকে তাকিয়ে আরেকবার তাকায় দরজার দিকে। বিড়বিড় করে বলে, কে কে মারলো কে? জাঙ্কুক তো এতক্ষণ বাঁচার কথা না, তাহলে কে? কোনোভাবে কি জাঙ্কুক? ভাবতে গায়ে শিরা উপশিরা কেঁপে ওঠে নামজনের। লোকজন চারপাশে ছড়িয়ে পড়ে ছুঁড়ে মারা সেই লোকটাকে খোঁজার জন্য। তে এই সুযোগে লাথি বসিয়ে দেয় নামজনের বরাবর।
আকস্মিক আঘাতে নামজুন হাত ছেড়ে দেয় তের। তে নিজ থেকে ছুটে কোনো কিছু না ভেবে আঘাত করে নামজুনকে, কিন্তু দুর্ভাগ্যবশত তা নামজুনের বুক বরাবর না পড়ে নামজুন সরে যাওয়ায় বাহুতে পড়ে। ব্যথায় গগন বিদারী চিৎকার করে ওঠে নামজুন। তে মুখ হাত দিয়ে নামজুনের থেকে খানিকটা সরে যায়। রোজ আর মিনহো চেঁচিয়ে তাদের বাঁধন খুলতে বলে। তে নামজুনকে অবস্থাতে ফেলেই আগে না রোজ আর মিনহোর হাতের পায়ের বাঁধন খুলে দেয়। তারা উঠে দাঁড়ানোর সাথে সাথেই তের আঁচলে আগুন জ্বলে ওঠে। রোজ হাই হাই করে ওঠে। তে নিজের শাড়ির আঁচলে আগুন দেখে বাকরুদ্ধ হয়ে যায়। মস্তিষ্ক ফাঁকা হয়ে যায় তার। গায়ে কেরোসিন থাকায় সহজে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। মিনহো আর রোজ হাতের কাছে যা পায় তা দিয়েই আগুন নেভানোর চেষ্টা করে। তের গায়ে লেগে গেছে। চোখের সামনে ঝাপসা ভাবে নিজের বাবার মুখটা ভেসে উঠে তার। সেই মুহূর্তে সেখানেই জাঙ্কুক আসে। উন্মাদের মতো ছুটে এসে জ্বলন্ত আগুনে হাত দিতে যায়। মিনহো ছুটতে শুরু করে পানির খোঁজে। রোজ আর জাঙ্কুক মিলে পাশে পড়ে থাকা বস্তা সহ যা পায় তা দিয়ে আগুন নেভানোর চেষ্টায় মত্ত থাকে। কঠিন সত্তার জাঙ্কুক তের এই অবস্থায় যেন এখনই কেঁদে ফেলবে। চোখের জ্বলন, হৃদয়ের চিনচিনে ব্যথায় যেন শরীর ছেড়ে দেওয়ার উপক্রম জাঙ্কুকের। নিজের সাথে লড়াই করেই জাঙ্কুক আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। নামজুন জাঙ্কুককে দেখে হা হয়ে যায়। পাশে পড়ে থাকা তার হাতে নিয়ে উঠে দাঁড়ায়। নিজের ব্যথা উপেক্ষা করে এগোতে নিলে অন্য আরেকটি তার ভেতর এফোর করে দেয়। হাত থেকে তলোয়ার পড়ে যায় নামজুনের। স্তব্ধ হয়ে শরীর ছেড়ে দেয়, উল্টে পড়ে যায়। তাকিয়ে দেখে জিন দাঁড়িয়ে আছে। নামজুনকে কিছু বলার সুযোগ না দিয়ে জিন দৌড়ে আসে তের কাছে। জাঙ্কুক আর রোজ ততক্ষণে আগুন প্রায় নিভিয়ে ফেলেছে। মিনহো কোথা থেকে এক বালতির মতো পানি নিয়ে আসে, সরাসরি ঢেলে দেয় তের গায়ে। আগুন যেহেতু অনেকটাই নিভে গেছিল তাই পানিতেও কাজ হয়। তে অনেকক্ষণ আগেই মাটিতে লুটিয়ে পড়েছে। জাঙ্কুক কোনো কিছু ভাবে না, কিচ্ছু দেখে না। চট করে তেকে আগলে নেয়, বুকের মাঝে শক্ত করে আগলে ধরে। রোজ হাউমাউ করে কাঁদছে। তে নিস্তেজ হয়ে গেছে। শরীরের 4 ভাগের প্রায় 3 ভাগে একটু একটু গলা থেকে শুরু করে মুখের একাংশ আর কানের দিক দিয়েও পড়েছে। নামজুন তখনও যায়নি। জানটা ছটপট করছে তার। জাঙ্কুক এক পলক দেখে সেদিকে। রোজ আর জিন দ্রুত হাসপাতালে নিতে বলে তেকে। জাঙ্কুক শোনেও, এক ফোঁটাও দেরি করে না। শরীরে মাথায় ক্ষত থাকা সত্ত্বেও কোলে তুলে নেয় তেকে। দাঁতে দাঁত চেপে নিজের সমস্ত ব্যথা সহ্য করে তের মুখের দিকে তাকায়। বিড়বিড় করে বলে, তোমার সমস্ত পড়ে যাক, শুধু তোমার প্রাণটুকু আমার জন্য থেকে যাক বউজান। নামজুনের প্রাণ যায় যায় অবস্থা, তবুও সে জাঙ্কুক আর তেকে নিয়ে ব্যস্ত। এক হাতে আবার তলোয়ার তুলে নিলে এবার মিনহো তার একবার দুবার করে বহুবার করে। নামজুন মুখ থেকে অস্পষ্ট কিছু আওয়াজ করে। মুখ থেকে টপ টপ পড়তে থাকে। মিনহো হিংস্রতা নিয়ে বলে, তোকে মেরে জীবনে সব থেকে ভালো একটা কাজ করলাম। আজীবন তোর গোলামি করা সত্ত্বেও তুই আর তোর মেজ পুত্র আমার মেয়েকে বাঁচতে দেস নাই। তের গায়ে লাগিয়ে দিলি। তোর মতো পশুকে মেরে আজ আমি সার্থক। রোজ আজ আর অভিযোগ করলো না। জিন তাকায় নামজুনের দিকে। এতগুলো বছরের পর তার সেই প্রতিশোধ পূর্ণতা পেল আজ। মনের ক্ষোভ যেন হাওয়ায় মিলিয়ে গেল। নামজুনের দেহটা ওখানে ওভাবে ফেলেই সবাই ছুটে চলল জাঙ্কুক আর তের উদ্দেশ্যে। তেকে নিয়ে জাঙ্কুক, জিন, রোজ আর মিনহো যখন শহরের হসপিটালে পৌঁছায় সময় তখন রাত 1টার কৌঠায়। জাঙ্কুক উন্মাদের মতো হসপিটালে ঢুকে ডাক্তারকে ডাকতে থাকে। এত রাতে কোনো ডাক্তারই বা ডাকার সাথে সাথে চলে আসবে? জাঙ্কুকের ডাকাডাকিতে কম বেশি হাসপাতালে থাকা সবাই সজাগ হয়ে যায়। টের পাওয়া ক্ষত বিক্ষত শরীরটা ততক্ষণে পুরোপুরি এলিয়ে গেছে। হাসপাতালে সবাই দেখছে আর বলা বলি করছে নিজেদের মাঝে। জাঙ্কুকের চেঁচামেচিতে একজন ডাক্তার আর নার্সও আসে। জাঙ্কুক শুধু পাগলের মতো একটাই কথা বলতে থাকে, তেকে বাঁচিয়ে দিন ডাক্তার। ডাক্তার অনেক চেয়েও শান্ত করতে পারে না জাঙ্কুককে। রোজ আর জিনও কান্না শুরু করেছে। মিনহো রীতিমতো পা ধরতে বসে ডাক্তারের। সবার এমন অবস্থা দেখে কোনো কথা ছাড়াই ডাক্তার ভর্তি করে নেয় তেকে। তের এই অবস্থা দেখে হয়তো মায়া লাগে লোকটার। চিকিৎসার ব্যবস্থা তখনও এতটা উন্নত হয়নি। তেকে জরুরি বিভাগে রাখা হয়। প্রয়োজনে সকল রকমের চিকিৎসা তখনই শুরু হয়। জাঙ্কুক হাসপাতালের বারান্দার মেঝেতেই বসে পড়ে। দিক বেদিক পুরোটাই তার শূন্য মনে হলো। বারবার মাথায় একটাই কথাই বাজছে, তুই বাঁচবে তো? ওর কিছু হবে না তো?
উত্তর আসে না। জিন ছেলেকে আগলে ধরে বসে, ছেলের মাথায় হাত বুলিয়ে নিজের কান্না আটকানোর চেষ্টা করে বলে, আব্বাজান, এমন কইরো না, দোয়া করো তো এর জন্য। এই মুহূর্তে তুমি শক্ত না হলে তো চলবে না। জাঙ্কুক জবাব দিল না। এক পলক মায়ের দিকে তাকিয়ে মায়ের বুকেই ঠাঁই করে নেয়। ফাঁকা মস্তিষ্কে তার ভীষণ কাঁদতে ইচ্ছে করে। ছোট্ট বাচ্চারা যেভাবে হাউমাউ করে কাঁদে, তারও ভীষণ ইচ্ছে করে ঠিক সেভাবেই কাঁদতে, কিন্তু কান্না আসে না। চোখের ভেতরটা জ্বলে ওঠে, তবুও তার চোখ বেয়ে এক ফোঁটা জলও গড়ায় না। ভেতর থেকে হাজারটা কষ্ট উপচে আসে, অথচ মুখ থেকে একটা আওয়াজও বের হয় না। সারা রাত মায়ের বুকে লেপ্টে থেকে ওভাবেই যেন কোনো ছোট্ট বাচ্চা তার মায়ের কোল ছেড়ে যাবে না। কখন ওভাবে ঘুমিয়ে পড়েছে টের পায়নি জাঙ্কুক। ঘুম ভাঙে সকলের চেঁচামেচিতে। ঝাপসা চোখ ভালো মতো পরিষ্কার করে নিয়ে এদিক ওদিক তাকায়। কিছুক্ষণের জন্য মাথা ফাঁকা হয়ে যায়। যখন গত রাতের সবটা এলোমেলোভাবে মনে পড়ে, তখনই নিজ জায়গা থেকে ছুট লাগায় জাঙ্কুক। জিন পেছন থেকে ডাকে, সে ডাকে সাড়া দেয় না জাঙ্কুক। জরুরি বিভাগের সামনে এসে দাঁড়ায়। দূর থেকে দেখে শুভ্র রঙা চাদরের উপর নিস্তেজ তেকে মুখের একাংশের টুকু ভয়ঙ্কর লাগছে, অথচ জাঙ্কুক মন ভরে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের তেকে দেখছে। একটুখানি বিরক্তি নেই, ঘৃণা নেই, কুচকানো চোখ মুখ নেই। জাঙ্কুক যখন নিজ ভাবনায় ব্যস্ত, তখন গত রাতে ডাক্তারটি আলগোছে এসে তার পাশে দাঁড়ায়, কাঁধে হাত রেখে বলে, এই পোড়া মুখ শরীরের একটা মেয়ের সাথে কি আজীবন কাটাতে পারবেন? ঘৃণা লাগবে না পোড়া অংশ দেখলে? জাঙ্কুক অদ্ভুতভাবে তাকায়, ঠোঁট নাড়িয়ে ক্লান্ত গলায় বলে, নিজের প্রাণকে কি কেউ ঘৃণা করে ডাক্তার সাহেব? নিজের প্রাণ ছাড়া কি কেউ বাঁচার কথা ভাবে?